Hello everyone, good morning. So as I promised you in the last vlog कि आज के আমি বাংলায় vlog করব and yes here it is আজকের vlog পুরোটা হবে বাংলায়। তো আজকের মর্নিংটা অ্যাকচুয়ালি গুড না ব্যাড সেটা সৌরভই বলবে। কি আর বলবো, বলার কিছু নেই অ্যাকচুয়ালি। চলো ঠিক আছে, আজকে স্যাটারডে হচ্ছে। কি হয়েছে বলে তো দাও। সকাল থেকে কাজে নেমে আসছিনি, তো সবকিছু বাসনপত্র আর আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। বাসনপত্র যদি বাড়িতে যে কোনো টাইমে যদি বাসন এঁঠো থাকে না, আমার খুব একটা ভালো লাগে না। আর দেখতেও ভালো লাগে না, না কারোরই ভালো লাগে না কি সকালে উঠে সিঙ্ক ভর্তি কিচেনে এরকম এঁঠো বাসন দেখা। তো এখানে দেখুন সৌরভ অলরেডি প্রচুর বাসন মেজে ফেলেছে। অ্যাকচুয়ালি দিদি তো চলে আসে 10টা সাড়ে 10টা নাগাদ। আজ 11টা 10 অবধি ওয়েট করার পর তারপর দিদি ফোন করে বললো কি দিদির বাচ্চার শরীরটা একটু খারাপ, তো আজকে আসতে পারবে না। তো কালকের তো অলরেডি এতগুলো বাসন সব কিছু জমা হয়েছিল। তো সৌরভ তো কিচেন একদম ক্লিন করে ফেলেছে, গ্যাস ট্যাস সব কিছু মুছেও ফেলেছে। বাসন তো অর্ধেকের বেশি এখানে ও ধুয়েও নিয়েছে, এখনও কিছুটা আছে সিঙ্কের মধ্যে জমা হওয়া। তো আমি ওকে বললাম যে তুমি ছেড়ে দাও, বাকিটা আবার পরে করা যাবে, আমি এবার রান্নাটা স্টার্ট করি। কেন কি অবভিয়াসলি দিদি আসছে না মানে ঘরের কাজ তো হবেই না, সাথে রান্নাটাও দিদি আজ করবে না, তো আমাকেই করতে হবে। ছেড়ে দাও, এগুলো আবার পরে ধুয়ে নিও, আমি রান্নাটা স্টার্ট করি, বেলা হয়ে যাচ্ছে তো অনেক লেট হয়ে যাবে। তো অল ওভার আজকের মর্নিংটা একদমই আমাদের গুড স্টার্ট হলো না, ব্যাড স্টার্টই হলো। এখন দেখা যাক বাকি পুরো দিনটা কেমন কাটে। সৌরভের কথাই হচ্ছে উইকেন্ডটা বরবাদ হয়ে গেল, তাই তো? আজকে অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি অনেক কিছু করবো, যাই হোক সকাল থেকে আর কিছু হলো না। মেয়ে ওদিকে কাঁদছে, ম্যানেজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি দেখি স্টার্ট করি দিনটাকে এবার। ওয়েদারটা এত বাজে করেছে লাস্ট কিছুদিন ধরে যে কিছু বলার নেই। মানে ডেইলি ভাবছি যে হয়তো আজকে একটু রোদ্দুর হবে রোদ্দুর হবে, বাট আলটিমেটলি রোদ্দুর আর কোনো মতেই হচ্ছে না। বাইরে দেখুন কি অবস্থা, পুরো মেঘলা হয়ে আছে, কালো হয়ে মেঘ হয়ে আছে। ইভেন এরকম ওয়েদারে তো একদমই আশা করতে পারি না যে রোদ্দুর উঠবে। বৃষ্টি তো মানে নিঘাত হবেই হবে, ডেইলি সকাল থেকে যে বৃষ্টি স্টার্ট হচ্ছে পরের দিন সকাল অবধি বৃষ্টি। রাত্রে শুতে যাচ্ছি সেই টাইমেও অজস্র ঝাড়ে বৃষ্টি হচ্ছে, সারা দুপুর বৃষ্টি, সারা সকাল বৃষ্টি, কিছু বলারই নেই। জামা কাপড় কাচাকুচি হচ্ছে, কিচ্ছু শুকাচ্ছে না, কিচ্ছু না। কি করবো, এরকমভাবেই চলতে হবে। ব্যাঙ্গালোরে না এই মনসুনটা ভীষণই মানে আমরা এইভাবেই কাটাই, কি এখানে বৃষ্টিটা এতটাই বেশি হয় যে কিছু করারও নেই। হ্যাঁ কিন্তু একটা ভালো হয় এর জন্য, চারিদিকের পলিউশন ধুলোবালির জন্য গাছপালা যেগুলো একদম নোংরা হয়ে থাকে সেগুলো পাতা ফাতাগুলো একদম ক্লিন হয়ে যায় না, তো গাছগুলো দেখুন একদম সতেজ লাগছে দেখতে। যাই হোক আমার শরীরের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। আমার শরীরটা এখন অনেকটাই ভালো আছে। পরশু দিনকে অ্যাকচুয়ালি আমি লাস্ট ব্লগটা করেছিলাম যেদিন আমার শরীরটা খারাপ ছিল। কালকে আমি পুরো দিন কোনো ব্লগ বানাইনি, কেন কি শরীরটা এতটাই খারাপ লাগছিল কি আমি ব্লগ বানানোর মতন ছিলামই না। বাইরে এত হাওয়া দিচ্ছে না কি বাইরে দাঁড়ানোই যাচ্ছে না, স্লাইডিং ডোরটা বন্ধই করে রাখি, ভেতরে দাঁড়িয়ে কথা বলি, নাহলে দেখা যাবে কি যেটুকু আমি রিকভার করেছি আমি আবার অসুখে পড়ে যাব। তো কাল তো আমার শরীরটা ভীষণভাবেই খারাপ ছিল, কালকে মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম না, যেন মাথা ফাথা একদম ঝাঁপ ধরেছিল, ভারী লাগছিল মাথাটা। তারপরে ডোলো 650 তো নিয়েইছিলাম। সৌরভ একবার আমাকে বললো কি যে চলো ডাক্তারের কাছে যাই, কিন্তু আমি ইচ্ছা করেই গেলাম না, বললাম দেখে নিই। টুক কথায় এত মানে ফ্রিকোয়েন্টলি ডাক্তারের কাছে যেতে না আমার একদম ভালো লাগে না। আর ফিভারটা যেহেতু ছিল না তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমি অতটা সিরিয়াসও ছিলাম না। সর্দিটা ছিল, সর্দিটা এখনও আছে, কাশি আছে একটু হালকা হালকা, মাথা ফাতাগুলো যেগুলো ঝাঁপ ধরেছিল সেগুলো একটু আছে, কিন্তু জ্বরটা নেই লাকিলি। যেহেতু সর্দিটা এখন অবধি আছে সেজন্য সৌরভ আমাকে সকালবেলায় বাসন টাসন কিছু ধুতে দেয়নি। ও বললো যে তুমি একটু জল থেকে দূরেই থাকো, কেন কি আমাকে দুপুরে রান্নাটা করতে হবে যেহেতু দিদি আসেনি। তো আমাকে বললো তুমি দুপুরে রান্নাটা করে নিও, তখন তো তোমাকে বাই ডিফল্ট জল একটু ঘাটতেই হবে, আর বাকি বাসন মাজা ঘর মোছামুছি ও করে নেবে। এখন কিচেনটা একদম ফ্রি হয়ে গেছে, তো আমি এবার কিচেনে যাব আর এবার রান্নাবান্না শুরু করবো। এই দেখুন সিঙ্কের সব বাসন ধোয়া হয়ে গেল। এখানে বেচারা আজকে অনেক বাসন ধুয়েছে, ওর কিছু একটা ট্রিট তো আজ বানতাই হে। আজকে আমি আর হেয়ার ওয়াশ করিনি, কেন কি কালকে জ্বর থাকা সত্ত্বেও আমি হেয়ার ওয়াশ করেছিলাম, মাথায় তেল দিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে কালকে স্নানটা করেছিলাম। কেন কি পরশু দিনকার ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে মাথায় একদমই আমি সেদিনকে জল ঠেকাইনি। তো আজকে আবার এরকম ওয়েদার দেখে আমি মাথাতে আর জলটা দিলাম না, সকাল সকাল জাস্ট একটু গাটাগুলো ধুয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম। এবার তো রান্নাটা স্টার্ট করব। মাম্মামকেও আজকে আর আমরা স্নান করাচ্ছি না, কেন কি মাম্মামেরও দেখছি একটু শরীরটা ওরও ডাউনের দিকে চলছে। তো কি হয়েছে না হয়েছে বলছি আপনাদেরকে একটু পরে। সৌরভ সকালবেলায় মাছ আনতে গিয়েছিল, তো আজকে না খুব ভালো কোয়ালিটির ইলিশ মাছও পেয়েছে।
তো এখানে দেখুন ইলিশ নিয়ে চলে এসছে, আর একদম ডিম ভরা ইলিশ, বলতে পারেন যে এই সিজনের প্রথম ইলিশ মাছ আজ আমরা খাচ্ছি। এই দেখুন সাইজগুলো তো যথেষ্ট ভালো, ইলিশ মাছের এক একটা সাইজ মানে আমার হাতের সমান অলমোস্ট, আর ডিমটাও যথেষ্ট পরিমাণে আছে। ইউজুয়ালি বলা হয় মানে আমরা বাঙালিরা বিশ্বাস করি ইলিশ মাছের ডিম থাকলে সেই মাছটার নাকি টেস্ট হয় না, কিন্তু ট্রাস্ট মি আমরা ডিম ভরা ইলিশ খেতে এত ভালোবাসি যে স্পেশালি এই ডিমটা খাওয়ার জন্য আমরা ইলিশ মাছের টেস্টটাকে একটু কম্প্রোমাইজ করতে রাজি আছি। তো সৌরভের কাছে অপশন ছিল মাছের দোকানে, বলেছিল যে ডিম ভরা ইলিশও আছে, বিনা ডিমের ইলিশও আছে, বাট আমরা দুজনেই যেহেতু ডিম ভরা ইলিশ খেতে ভালোবাসি, তো সৌরভ টেস্টটাকে একটু কম্প্রোমাইজ করে এখানে ডিম ভরা ইলিশটাই নিয়ে চলে এসছে। এতগুলো মাছ আছে, 1 কিলো 150 গ্রামের ইলিশটার ওজন ছিল। তো দেখে তো খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে। এখন দেখা যাক, এখন অবধি এটাকে ওয়াশ করা হয়নি, এটাকে ওয়াশ করে নুন হলুদ মাখাবো, তারপর কি বানাবো সেটা আপনাদেরকে বলছি। মাম্মামকেও আজকে স্নান করানো হয়নি, মাম্মামকেও একটু অয়েল ম্যাসাজ করে ভালো করে বডিটা একটু স্পাঞ্জ করে দিলাম, আর এখানে ওকে একটু ফ্রেশ করে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখুন কাজলের টিপটাও মুছে ফেলে বলে পাউডার দিয়ে দিয়েছি, আর ঠান্ডা না তার জন্য ওকে আজকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রেখেছি। ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন ধরেই এরকম বাজে ওয়েদারের জন্য ওকে ফুল হাতা জামা প্যান্টই পরিয়ে রাখছি, নাহলে যদি চট করে ঠান্ডাটা লেগে যায়। মাছ ধোয়াটা যে স্টার্ট করেছিলাম আর অমনি মামাম কাঁদতে শুরু করেছিল, তো সৌরভ একটু সামলাচ্ছিল কিন্তু পারলো না, তার জন্য আমাকে বাধ্য হয়ে মাছটা যেমন তেমন করে ধুয়ে আসতেই হলো ওকে একটু সামলানোর জন্য। মাছের কোয়ালিটিটা এতটাই ভালো না, মাছটা ধোয়ার সময় হাতে রীতিমতন তেল চিপচিপে হয়ে গেছিলো, মানে বুঝতেই পারছেন ইলিশটা কতটা ভালো কোয়ালিটির। কিন্তু সত্যি কথা বলতে আজ না মনে হয় তৃপ্তি করে ইলিশ মাছ ভাতটা আর খাওয়া হবে না, তার কারণ হচ্ছে মামামের শরীরটা না ভালো নেই। আমার যদিও ডাউট একটু হচ্ছিল কাল থেকে, কেন কি আমারও ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছিল, সর্দি কাশি একটু আমার হয়েছে, তো চান্সেস তো একদম 200% ছিল কি মামামেরও সেটা হবেই, কেন কি ও প্রপারলি ব্রেস্ট ফিডিংয়ে আছে। তো মা কাকিমারা এরকমই বলেন না যে বাচ্চার মানে মায়ের কোনো শরীর টরীর খারাপ হলে, বিশেষ করে জ্বর সর্দি কাশি হলে সেটা বাচ্চার মধ্যেও মানে হওয়ার চান্সেস থাকে। তো কালকে অ্যাকচুয়ালি সকালবেলাতে আমি মামামকে একটু নোটিস করলাম, সকালে ঘুম থেকে উঠে না ও হালকা হালকা কাশছিল, তার সাথে ও 2-4 বার হাঁচিও ফেলেছে। তো আমি সৌরভকে বললাম, ও অতটা ব্যাপারটা নিল না, মানে খুব লাইটলি নিল ব্যাপারটা, বললো না না এ তো হতেই পারে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যার জন্য হতেই পারে। রাত্রিবেলাতেও দেখলাম কয়েকবার ও একটু কাশলো, কিন্তু তারপরে নর্মাল ছিল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি অনেক কয়েকবার কেসেছে, তার সাথে হাঁচিও ফেলেছে। শুধু এটাই না, সাথে দেখছি না ওর চোখ দিয়ে এরকমভাবে জল গড়িয়ে পড়ছে, বাঁ চোখটা দিয়ে বা নাকটা দিয়েও জল গড়িয়ে পড়ছে, রানি নোজ যেটাকে বলে। তো মনে হচ্ছে ওরও হয়তো ঠান্ডাটা লেগেছে। টেম্পারেচারটাও আমি একবার মেপে নিলাম, টেম্পারেচার ঠিকই আছে, 97.8 ছিল। দুবার টেম্পারেচার মেপেছি 1-1.5 ঘন্টার গ্যাপে, দুবারই টেম্পারেচারটা সেম এসছে। তো হোপফুলি জ্বর তো আসেনি, কিন্তু ঠান্ডাটা মনে হয় ওর এখন লেগে গিয়েছে। তো মনটা একদমই ভালো নেই, আমি সৌরভকে সেটাই বলছি, সকাল থেকে যদি বুঝতাম এত কিছু মানে মামামের শরীরটা এরকম হবে, তাহলে হয়তো তোমাকে বলতাম মাছ ফাচার কোনো কিছু আনার দরকার নেই স্যাটারডে। তো সৌরভ বললো যে আজকে ভালো মাছ আসে, যার জন্য কেউ সকালবেলাতে গিয়ে মাছটা নিয়ে এলো। মাছটা তৃপ্তি করে খাওয়া তো ছেড়েই দাও, মানে বাচ্চার শরীর খারাপ হলে তো কোনো কিছুই ভালো লাগে না, মাদের খাওয়া দাওয়া তো ছেড়ে দাও, আমার জন্য রান্নাটাও করতে আর ইচ্ছে করছে না। আমি এটাই ভাবছি দিদি আজকেই কেন কামাইটা করলো, কিন্তু কি করব, দিদিরও বাচ্চার শরীর খারাপ, যার জন্যই দিদিও আসতে পারছে না। ঠিক আছে, করতে তো হবে, আলটিমেটলি দুপুরে তো কিছু খেতেই হবে, কেন কি আমার ওষুধও আছে। রান্না যদি না করি বাইরে থেকেও খাবার অর্ডার করতে হবে, তার থেকে বেটার কি মামা এখন ঘুমাচ্ছে, রান্নাটা আমি ঝটপট করে নিই। এই যে মাছটাকে ভালো করে এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এ কটা মাছই আজকে বানাবো, কয়েকটা ভাজার জন্য রাখবো আর কয়েকটা সর্ষে বাটা দিয়ে ঝোল বানাবো। সর্ষে ইলিশ খেতে কার না ভালো লাগে, তাই না বলুন? আর বছরের প্রথম ইলিশ আজ আমরা খেতে চলেছি। এর আগে সৌরভ দোকানে খুব একটা ভালো ইলিশ পায়নি, আর যে কটা পেয়েছিল না খুব মানে আউট অফ বাজেট ওরা দাম বলছিল, তো সৌরভ কেনেনি ওই টাইমে। এখনও যদিও এমন কিছু সস্তা না, এটা 1 কিলো 150 ওজনের মাছটা ছিল, এটার দাম নিয়েছে 1580 টাকা মতন। তো ঠিকই আছে, মানে ঠিক বছরে এক আধবার তো খাওয়াই যায় বর্ষার টাইমে, কি তাই তো? খেতেই হবে, খাওয়া যায় না, খেতে হবে। আর এখানে কাঁকরোল ভাজা বানাবো, কাঁকরোলটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এখানে বাকি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, কোটোতে ভরে এখন ডিপ ফ্রিজারে রেখে দেবো, এটা পরে 1-2 দিন আমাদের হয়ে যাবে। ফ্রিজে কবে থেকে আইসক্রিমটা পড়েছিল, যেদিন আমার জ্বরটা হলো তার আগের দিনকে ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেই সময় আমার ফেভারিট কর্নেটো ডাবল চকলেট এই আইসক্রিমটা
আমি অর্ডার করেছিলাম, এটা আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু সেই দিনকে রাত্রেই হালকা হালকা আমার গলা ব্যথাটা স্টার্ট হয়, যার কারণে আমি এটা খেলাম না। আমি ভাবলাম হালকা হালকা একটু গলা ব্যথা হচ্ছে, থাক গলা ব্যথাটা ঠিক হয়ে যাবে, কালকে খাবো এটা। পরের দিনকে তো আমার জ্বরই চলে এলো, সর্দি লেগে গেল, এটা তো আর খাওয়াই হলো না, ফ্রিজে পড়ে থাকলো। আমি ভাবলাম ঠিক আছে একটু শরীরটা ভালো হোক, কালকে খাবো, বা রাত্রের দিকে শরীরটা ভালো লাগলে রাত্রে খাবো। কমলো তো নাই শরীরটা, উপরন্তু জিনিসটা মানে বাড়তে থাকলো। তো আইসক্রিমটা অ্যাজ ইট ইজ ডিপ ফ্রিজারের মধ্যেই পড়ে আছে। এখন আমি মাছটা রাখতে গেলাম ফ্রিজারে, তখন এটা দেখে আমার মনে পড়লো ইনসিডেন্টটা, আর এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখন তো সৌরভ স্নান করতে গেছে, মনে হচ্ছে এখনই খুলে এটা খেয়ে নিই, কিন্তু না, অলরেডি ভুগছি, আর ভুগে লাভ নেই বাবা। বাচ্চাটার ওপর দিয়ে আমি কোনো কিছু রিস্ক নিতে পারবো না। আমার ক্রেভিং থাকুক ফ্রিজের মধ্যে, কোনো অসুবিধা নেই, খারাপ তো হবে না, ফ্রিজের মধ্যে রেখে দেবো, শরীরটা ভালো হবে, তারপর খাবো। কি আর করা যায় বলুন, যেটা ভাগ্যে থাকে না সেটা থাকে না। যখন যেটা যার ভাগ্যে লেখা থাকে তখনই সেটা তার সাথে হবে। না হলে বলুন একটা সামান্য 45 টাকার আইসক্রিম 3-4 দিন ধরে এটা আমার খাওয়াতে মানে ভাগ্যেই জুটছে না, ফ্রিজেই পড়ে আছে, কি করা যাবে, রেখে দিই আবার ফ্রিজে। তো এখানে কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেল, আর সর্ষে পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়ে এখানে বেটে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে ঝাল হবে তো অবভিয়াসলি এটা তো বাটতেই হবে। আর এখানে মাছটা যেটা ম্যারিনেট করা ছিল ওটা এবার ফ্রাই করে নেব। কড়াইয়ে সর্ষের তেল তো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি না, আমি যখন ইলিশ মাছ বানাই সর্ষের তেলটা আমি খুবই কম পরিমাণে দিই, কেন কি ইলিশ মাছ থেকে অলরেডি তেল ছাড়ে, তো তখন না অনেকটা বেশি তেল হয়ে যায় কড়াইয়ে, আবার সেই তেলটাকে তুলে রাখতে হয়। তার জন্য আমি স্টার্টিংয়েই তেলটা একটু কম দিই। ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোয় না, বাকি ওই তেলটাতে অনেকটা তেল বেড়ে যায়। তো মাছগুলোকে খুব একটা বেশি ভাজবো না, কেন কি মাছটা খুবই ফ্রেশ ছিল, তো অল্প একটুখানি ভেজে এটাকে তুলে নেব, তারপরে ঝোলটা বানিয়ে নেব। তো এখন দুপুরের অলমোস্ট 2:30 বাজতে চললো, রান্না তো আমার কমপ্লিট হয়েই গিয়েছে, এবার তাড়াতাড়ি আমরা খেয়ে নেব। আর সৌরভ না এর মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিল। অ্যাকচুয়ালি মাম্মামকে একটু ভাবছি ডাক্তারটা দেখিয়েই নিই, কেন কি সকাল থেকে না একটু কেমন নেট দিয়ে পড়েছে। মানে ইউজুয়ালি ওকে আমরা এইভাবে তো দেখি না, না ও খুবই হাসি খুশি থাকে সবসময়, হাসে খেলে, হাত পা ছড়ায়, কিন্তু আজকে সকাল থেকে একটু যেন কেমনই ঝিমাচ্ছে, যেটা কি বাবা মা হিসাবে কাউরেরই দেখতে ভালো লাগে না। নাক দিয়েও জলটা পড়ছে, চোখের কোনা দিয়েও একটু জল গড়াচ্ছে, ওর কাশিটাও একটু হালকা আছে। তো সৌরভ বললো যে না রিস্ক নিয়ে লাভ নেই, সামনেই বাড়ি যাওয়া আছে, চলো একটু ডাক্তার দেখিয়েই নিই। ওর এখন যদিও ডাক্তার দেখানো ছিল না, ওর 30 তারিখে ছিল ভ্যাকসিনের ডেট, তো ভেবেছিলাম তার আগে হয়তো আর লাকিলি যেতে হবে না, বাট কিছু করার নেই। আমিও ভাবলাম, কেন কি কালকে থেকে আমি ওকে অবজার্ভ করছি, ওর না নাক টানছে, বা যেমন বাচ্চারা করে না একটু নাকটা কচলাচ্ছে এরকম এমনি করছে। তো আমি বুঝতে পেরেছিলাম ওর ঠান্ডা লাগবে, কেন কি মায়ের ঠান্ডা লাগলে তো বাচ্চার ঠান্ডা লাগবে। প্লাস ব্যাঙ্গালোরের ওয়েদার এতটাই খারাপ, মানে বলা যায় না যাকে, মানে জানলা দরজায় খোলা যাচ্ছে না, না এত হাওয়া প্রচন্ডভাবে। তো না দেখিয়ে নেওয়াটাই বেটার, কেন কি নেক্সট মান্থে আবার যাওয়া আছে আমাদের বাড়ি। তো আর জাস্ট কটা দিন বাড়ি যাওয়ার, নেক্সট মান্থ শুনতেই নেক্সট মান্থ লাগছে, 1 তারিখেই তো আমরা চলে যাবো, আর জাস্ট কটা দিনই বাকি। এর মধ্যে যদি বাচ্চাটা সুস্থ না হয়, আমি সুস্থ না হই, এত বড় একটা কাজ মাথার উপরে, চিন্তা। মানে জানলা দরজা তো খোলাই যাচ্ছে না। সকালে যখন দিদি কাজ করতে আসে ঝাড়ু পোছা করে, ওই টাইমে জাস্ট একটুখানি খুলে দিতে হয়, কেন কি পুরো দিন জানলা দরজা যদি বন্ধ করে রাখা হয় এই বর্ষার টাইমে না ঘরটা একটু স্যাঁতসেঁতে হয়ে যায়, যেটা কি ভালো না, কারণ একটু ঘরে তো আলো বাতাস ভেন্টিলেশন সব কিছুই একটু দরকার পড়ে। তো সকালবেলাতে ঝাঁট মোছা হয়ে যাওয়ার পরে যে আমরা জানলা দরজা বন্ধ করে দিই আর খুলি না। অ্যাপয়েন্টমেন্ট কটায় নিয়েছো গো? 5:30 অ্যাপয়েন্টমেন্ট। তো যেমন কি আপনারা জানেন যে হসপিটালটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো অলমোস্ট বিকেলের টাইমে তো ট্রাফিক মিলিয়ে মনে হয় 1.5 ঘন্টা তো লেগেই যাবে পৌঁছাতে। তো 4টে নাগাদ আমরা বেরিয়ে যাবো, 2:30 তো এখন বেজেই গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে নেবো আগে, তারপর মামামকে ঘুম থেকে তুলবো। ঘুম থেকে ওকে তোলা মানে তো আর একটা যুদ্ধ, মানে এমনিতেই তো বাচ্চারা জানেনি কাঁচা ঘুমে ওদেরকে তুলে দিলে ওরা একটু ক্র্যাঙ্কি হয়। চলুন তাহলে এবার সময় নষ্ট না করে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, কারণ মামা উঠে গেলে আবার ওকে একটু নেওয়ার ব্যাপার আছে, ফিডও করাতে হবে, অনেকক্ষণ হলো ঘুমাচ্ছে, তো এবার উঠেও ডেফিনেটলি খেতে চাইবে। যাই হোক, এই দেখুন না ইলিশ মাছের তেলটা ছিল, ওইটাকেও আমি এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। যারা বাঙালি ইলিশ মাছের তেল তো তাদের জন্য একদম ইমোশন, আপনি মানে জানেনই সবাই আপনারা। তো সব কিছু তো হয়ে গেল। একটা ভাজা মাছ আমার জন্য এখানে, এই যে একটা ভাজা মাছও আমার জন্য এখানে রেখে দিয়েছি। সৌরভও একটা ভাজা মাছ অলরেডি খেয়ে নিয়েছে, কিন্তু আমি আর তাড়াতাড়ি রান্না করার ধাদসে খাওয়ার টাইম পাইনি। তো আমি বললাম আমারটা থাকুক, আমি একদম যখন ভাত খেতে বসবো তখনই ভাজা মাছটাও ঝোলের সাথে একবারে খেয়ে নেব। আর এই হলো সর্ষে ইলিশ, এই দেখুন এটা হলো ফাইনাল লুক।
কি যে ভালো লাগছে। ওপর থেকে যখন এই কাঁচা সর্ষের তেলটা ছড়ানো হয় কোনো কিছু রান্নাতে, তখনই যেন ওই রান্নার টেস্টটা 10 গুণ বেড়ে যায়, তাই না? মাম্মা, শরীরটা ভালো লাগছে বাবু? শরীরটা ভালো নেই? ভালো নেই শরীরটা তোমার? দেখুন ওর চোখ দিয়ে না এখনো ওই জল ভাবটা কেটেই যাচ্ছে, এমনকি হাঁচিও ফেললো 2-3 বার এখনই গাড়িতে চেপে, তখনও দেখলাম যে ওর নাক দিয়ে জলটাও পড়ছে এখনো। লাঞ্চ টাঞ্চ করে আমরা একদমই রেস্ট নিইনি আর মামাম তো ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে রেডি করে আমরা বেরিয়ে গেলাম। কেন কি বাইরে না প্রচণ্ড মেঘ হয়েছে, কালো ঘন হয়ে মেঘ এসেছে। সৌরভ আমাকে বলছে দেখো যদি যেতেই হয় তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো, 5টা 5:30 অ্যাপয়েন্টমেন্ট আছে, তার আগে গেলেও অসুবিধা নেই, ডক্টর তো অ্যাভেলেবেল আছে আজকে পুরো দিনই। তো চলো দেখিয়েই নিই, কেন কি বৃষ্টি স্টার্ট হয়ে গেলে না তখন আবার মুশকিল। কেন কি ওর ঠান্ডা লাগার জন্য আজকে আমরা গাড়িতে এসি চালাইনি, তো গাড়ির উইন্ডোটাকে জাস্ট একটুখানি খুলে রেখেছি ভেন্টিলেশনের জন্য, তাহলে এটা সাফোকেটিং টাইপের লাগে না। এবার যদি বৃষ্টি স্টার্ট হয় তাহলে গাড়ির কাঁচও খুলতে পারবো না, প্লাস এসি চালালে সেটাতেও মুশকিল। তার জন্য আমরা তাড়াতাড়ি রেস্ট না নিয়েই একদম বেরিয়ে গিয়েছি। যত তাড়াতাড়ি ওদিক থেকে আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি, মানে যদি ইনকেস যদি ডাক্তার ওকে ওষুধগুলো দেয় তো আমরা ওষুধগুলো স্টার্ট করে দিতে পারবো, আর তার সাথে মানে তাড়াতাড়ি ফেরতও চলে আসতে পারবো না বৃষ্টি স্টার্ট হওয়ার আগে, বাড়িতে এসে একটু রেস্টও নেওয়া যাবে। তো দেখুন এখন তো জেগেই আছে। কি হয়েছে মামা? বলো বলো, আমার কিচ্ছু হয়নি, তোমরা একদম টেনশন করো না, আমি দিব্যি সুন্দর আঙুল চুষতে চুষতে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তোমার ফার্স্ট রানি নোজ, এতদিন বয়সে মানে 5 মাস বয়সের মধ্যে এই প্রথম ওর এরকম কন্ডিশন হলো, মানে ঠান্ডা লাগা বলুন কি একটু কাশি, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়া, 5 মাসের মধ্যে টাচুট কোনো দিন হয়নি, এই প্রথম হলো। তার জন্য আরও মনটা বেশি খারাপ লাগছে কি বাচ্চাটা সবসময় তো এত হাসে খেলে চিৎকার করে খেলা করে সব কিছু, আজকে সকাল থেকে যেন একটু নেতিয়ে পড়েছে, তো ওর জন্যই আর কি মা বাবা হিসেবে আমাদের মনটা খুব একটা ভালো লাগছে না। যাই ডাক্তারের কাছে, আশা করছি যে ডাক্তার বেশি ওষুধ টষুধ দেবে না, ইনফ্যাক্ট ওষুধ দেওয়ার দরকারই না পড়ে, ডাক্তার জন্য এটাই বলে যে ইটস ভেরি নর্মাল থিং, ওষুধ খাওয়ার দরকার নেই যেন, এটাই ডাক্তার বলে, এই আশাতেই যাচ্ছি। আজ আমরা আবার সেই মান্নাতা টেক পার্কের ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এর আগে একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, রাস্তাটা ভীষণই সুন্দর, তো ওই রাস্তাটা দিয়েই আজকে আবার যাচ্ছি। এই রাস্তাটাতে এলে মনটা সত্যি খুব মানে আনন্দ হয়। আজকে সারাদিনের এত কিছু মন খারাপের মধ্যেও সৌরভ যে এই রাস্তাটাতে একবার নিয়ে এলো না, মনটা যেন অটোমেটিক আমার ভালো হয়ে গেল। এই যেটা হচ্ছে হিলটন হোটেলের পার্কিং এরিয়াটা, এবার এখান দিয়ে যে আমরা বেরোবো পুরো গ্রিনারি গ্রিনারি দুই দিকে, এত ভালো যে লাগে, মানে একদম আই সুথিং এই রাস্তাটা। আন্ডারপাসিংটাও দেখুন দুই দিকে দেওয়ালে কত সুন্দর ছবি টবি আঁকা আছে, ভীষণ কালারফুল। আর বিশেষ করে এই জায়গাটা, এই যে দেখুন দুই দিকে পুরো একদম গাছে ঢাকা, একেই তো মেঘলা চারিদিক, তার মধ্যে দুই দিকে গাছ দিয়ে একদম ঢাকা, না মনে হচ্ছে যেন অন্ধকার হতে চলেছে, কিন্তু না। এখন আমি আপনাদেরকে টাইম দেখাচ্ছি, এই দেখুন 4:48 বাজছে এখন সবে। উফ, খুব ভালো লাগে এই রাস্তাটাতে এলেই না, আমার মনে হয় যেন একটু পায়ে হেঁটে ঘুরি। আর চারিদিকে এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো সবই অফিস, সব টেক পার্ক এগুলো। রাস্তার মাঝে এই যে ওপেন এসকেলেটর, রাস্তাটা ক্রস করার জন্য। ডক্টর দেখানো আমাদের হয়ে গেল, আর মাম্মাম এখানে শুয়েও পড়েছে। অ্যাজ ইউজুয়াল আমি ব্লগটা স্টার্ট করি অন্ধকারে, লাইটটা অন করতে ভুলে যাই। আমার দ্বারা আর কিছু হলো না গো। না অ্যাকচুয়ালি আজ না খুব এক্সস্টেড লাগছে, জানি না হয়তো মাম্মামকে নিয়ে একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছি সারা দুপুর, তার মধ্যে রেস্টটাও পাইনি, এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন মাথাতে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারলে যেরকম হয় না, ঠিক ওই রকম ফিলটা আমার হচ্ছে এখন। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আজ এত ট্রাফিক যে আমি মনে হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ইনফ্যাক্ট দেখালেও আপনারা বুঝতে পারবেন না, মানে সিঙ্গেল একটা গাড়িও মুভ হচ্ছে না, এতটাই বেশি ট্রাফিক।
তো দিদি রান্না করতে আসার টাইমটাও ক্রস হয়ে যাচ্ছিল। দিদি যে টাইমে আসে আমরা ওই টাইমে বাড়ি পৌঁছাতে পারতাম না ফর শিওর। তো দিদিকে আমি ফোন করে মানা করে দিলাম আসার জন্য, কেন কি দিদিরও বাচ্চা শরীর খারাপ। তো আমি তো ওনাকে বলতে পারি না যে আমাদের টাইম অনুযায়ী তুমি লেটে এসো, আমরা লেটে পৌঁছাবো, সেজন্য দিদিকে বাড়ির দিকটাও দেখতে হবে। তো দিদিকে মানা করে দিলাম যে দিদি আজকে তোমাকে আসতে হবে না, আমরা বাইরে আছি, তো আমাদের বাড়ি পৌঁছাতে লেট হবে, আমরা কিছু ম্যানেজ করে নেবো। বাট কোইন্সিডেন্টলি ওই টাইমে জ্যোৎস্না আমাকে মেসেজ করলো। জ্যোৎস্না মেসেজ করে বললো যে ও আজকে বাড়িতে সাম্বার, ধোসা, চাটনি এইসব বানাচ্ছে, তো আমাকে পাঠাবে রাত্রে, আমি যেন ডিনার না বানাই। তো আমি ওকে বললাম যে আমি এমনিতেও আজকে আমার কুক দিদিকে মানা করে দিয়েছি রান্না করতে আসার জন্য, তাহলে ভালোই হলো তুমি যখন মেসেজ করলে, তাহলে ঠিক আছে, তাহলে তুমি পাঠিয়ে দাও, আমি আজকে আর কিছু রান্না করবো না রাত্রে। এমনিতেও তো বললাম না, এত শরীরটা আমার নিজেরও খারাপ লাগছে, আমি হয়তো বাড়িতে গিয়ে পারতামও না। সৌরভ আমাকে একবার বললো যে খাবার কিছু অর্ডার করে নেবো। কি আর হবে, বাইরে একবার দেখাও ভিউয়ার্স কে কি ট্রাফিকটা কেমন। এই যে দেখুন, ফুল জ্যামের মধ্যে আমরা আটকে আছি। তো মাম্মাম এখানে ঘুমাচ্ছিলই, মনে হচ্ছে এবার ও উঠবে। এনিওয়েজ ডাক্তার বললো যে এটা ভয়ের কোনো কিছু নেই, ওর যেটাও একটু হালকা সর্দি সর্দি ভাব যেটা হয়েছে ওটা একদম ন্যাচারাল, ভাইরাল থেকেই হয়েছে। তো 2-1টা ওষুধ দিয়েছে, বললো যে 3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, 3 থেকে 4 দিন হার্ডলি, তার বেশি দিন এটা থাকবে না। কেন কি আমার হয়েছিল না, তো আমার থেকেই ওর ট্রান্সফার হয়েছে, যেটাকে আমি আপনাদেরকে সকালেই বললাম, তো সেটাই হয়েছে। তো ডক্টর বললো যে ঠিক হয়ে যাবে, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর ও যদি না চায় তো ওকে খুব বেশি একদম গরম জামা কাপড় পরিয়ে একদম রাখার দরকার নেই, ও যেভাবে কমফোর্টেবল থাকছে ওকে ওইভাবেই রাখতে, না হলে না অনেক সময় ঘাম বসেও নাকি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমি বললাম ঠিক আছে, সেইভাবেই ডক্টরের কথা মতনই চলবো। তো একটু তো খারাপ লাগছে, বাচ্চা মেয়ে তো একটু ভুগছে, বাট ঠিক আছে। ডক্টর বললো যে স্ট্রেস নেওয়ার কিছু নেই, এটা হতেই পারে, এত বাইরে বৃষ্টি টিষ্টি, আপনার যেহেতু এটা হয়েছে তো আপনার থেকে ওরটাতে ট্রান্সফার হয়েছে, তো একদমই মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ওষুধগুলো ওকে দিয়ে দেবো, 2টো না 3টা মনে হয় ওষুধ আছে, তো ওটা ওকে দিয়ে দেবো। লাকিলি জ্বরটা নেই, তো তার জন্য কোনো অসুবিধার কোনো কিছু নেই, ডক্টর এটাই বললো। তো ঠিক আছে, চলুন তাহলে আজ এই ব্লগটা এখানে রাস্তাতেই শেষ করে দিচ্ছি। বাড়ি কখন পৌঁছাবো ওই জ্যাম কাটিয়ে আমি বলতে পারছি না। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মামামকে একটু ফ্রেশ করে দেবো, জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো ওকে একটু, তারপরে হালকা একটু গাটা স্পঞ্জ করে দেবো গরম জলে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো, ভীষণ এক্সস্ট লাগছে। তো আজকের এই বাংলা ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা বাংলা ব্লগটা আপনারা রিলেট করতে পারলেন, কতটা কানেক্ট করতে পারলেন আমার সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, গুড নাইট। গুড নাইট।